আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাচ্ছি নিমাই ভট্টাচার্যের লেখা একটি দারুণ রোমান্টিক উপন্যাস ডার্লিং। আপনারা শুনেছেন উপন্যাসটির প্রথম পর্ব, আজ থাকছে দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন ডার্লিং। স্কার্ট ব্লাউজ ছেড়ে শাড়ি পরলেই বা স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে ঢুকলেই যৌবন আসে না। আবার অনেকে স্কার্ট ব্লাউজ পরে স্কুলে যেতেই যৌবনের জোয়ারে ভেসে যায়। এক একজনের এক এক সময় যৌবন আসে যায়। মেয়েদের মতো পুরুষদেরও তাই। বেশি দূর যাবার দরকার নেই, আমার বাবাই শ্রেষ্ঠ উদাহরণ। বাবার যখন 16 বছর বয়স তখন আমার ঠাকুরদা মারা যান। সংসারের ভার তখনই এসে না পড়লেও দায় দায়িত্ব এসেছিল তখন থেকেই। তারপর 19 বছর বয়স থেকে তো সংসারের পুরো দায়িত্বটাই বাবার উপর এসে পড়ে। বাবাকে দেখলেই কত বুড়ো মনে হয়। রাঙামামা তো বাবারই সমবয়সী, অথচ দেখলে কেউ বিশ্বাস করে না। সত্যি বিশ্বাস করা কঠিন। আমি আর শিউলিও তো বরাবর একসঙ্গে পড়েছি, ক্লাস 2 থেকে বিয়ে পর্যন্ত। আমাদের দুজনেরই এক বয়স। ও হয়েছে মার্চে, আমি এপ্রিলে। শিউলি বাড়ির বড় মেয়ে, 4 ভাই বোনের মধ্যে সবচাইতে বড়। ও সবসময় নিজেকে বড় না ভেবে পারত না। সত্যিই যেন ও অনেক আগে বড় হয়ে গেল। আমি স্কার্ট ব্লাউজ ছেড়ে শাড়ি ধরলাম, কিন্তু স্কুল থেকে কলেজে গিয়েও ঠিক বড় হতে পারলাম না। কলেজে ভর্তি হবার সঙ্গে সঙ্গেই অধিকাংশ মেয়ে যৌবনের উন্মাদনায় অল্প বেশি চঞ্চল হয়ে উঠল, নতুন জীবনের স্বপ্ন দেখল। আমি অবাক হয়ে যেতাম। আমার বয়স হলেও আমি মনে মনে ছোটই ছিলাম। এখনো বাবা, মা, দাদা সবাই আমাকে আদর করে, স্নেহ করে। আমাকে ছাড়া কাকে ওরা আদর করবে, কাকে ওরা ভালোবাসবে, স্নেহ করবে? আর আমিও বোধহয় সারা জীবন সবার কাছে আবদার করে যাব। কলেজের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেও আমি নিজেকে ঠিক বড় বলে ভাবতে পারতাম না। অনেকদিন পর্যন্ত পারিনি। শিউলির সঙ্গে অসীম সরকারের দারুণ ভাব ছিল, ফার্স্ট ইয়ার থেকেই ভাব। সেকেন্ড ইয়ারে উঠে কি কাণ্ডটাই শুরু করলো। আমাদের কলেজের পাশ দিয়ে যে ছোট্ট সরু রাস্তাটা, একটা ঢালু জমি আর ছোট্ট পাহাড় পেরিয়ে আলিপুর রোডের দিকে চলে গেছে, তারই পাশে একটা ধাবা ছিল। ধাবার কথা মনে এলেই হাসি পায়। দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাসে না পড়লে কোনোদিনই জানতাম না ছোট চায়ের দোকানকে ধাবা বলে। জাগে ওসব পুরোনো দিনের কিছু মনে এলেই কত কথা মনে আসে। ওই ধাবাতেই ছিল শিউলি আর অসীমদের আড্ডা দেবার জায়গা। আরো অনেকেই যেত, চাকে তো আড্ডাও দিত, কিন্তু ওদের মতো কেউ নয়। কোনো দিন আমিও যেতাম, পরপর 2 পিরিয়ড অফ থাকলে তবে যেতাম। বিশেষ করে সেকেন্ড ইয়ারে আমাদের রুটিনটা ভারী বিশ্রী ছিল, আড্ডা না দিয়ে উপায় ছিল না। আমি কিন্তু সবসময় ওই ধাবার চায়ের আড্ডায় যেতাম না, ইচ্ছা করতো না, ভালো লাগতো না। আমি কলেজের কমন রুমে বা লাইব্রেরিতে অবশ্য যেতাম। কমন রুমে বা লাইব্রেরিতে বেশিক্ষণ থাকতে পারতাম না। ছেলেগুলো যেন গিলে খেতে চাইতো, এমন হ্যাংলার মতো চেয়ে থাকতো যে জীবনে প্রথম যেন মেয়ে দেখছে। কো এডুকেশন কলেজে পড়বার এই অসুবিধা। তবে কলেজটা ভালো। তাছাড়া প্রিন্সিপালের সঙ্গে বাবার দীর্ঘদিনের পরিচয়। কো এডুকেশন কলেজে পড়তে আমার আপত্তি ছিল না। ছোটবেলা থেকে দাদার এত বন্ধু বান্ধবকে দেখেছি, মিশেছি, যে ছেলে দেখলেই আমি লজ্জা পাই না। ছেলেদের সঙ্গে আলাপ আলোচনা করতেও আমার আপত্তি বা জড়তা ছিল না।
দাদার বন্ধুদের সঙ্গে আমি কি ভীষণ তর্ক করতাম। আজ হাসি পায় সেসব কথা মনে হলে। দিদি দুর্ঘটনায় মারা যাবার পর হয়েছিলাম বলে আমার প্রতি সবার তীক্ষ্ণ নজর ছিল। আমি বাড়ির মধ্যেই খেলাধুলো করতাম, অথবা বাড়ির সামনে লনে। একটু বড় হবার পর খুব বই পড়তাম। বাবা আমার জন্য অনেক বই কিনতেন। আমার সব চাইতে মজা লাগতো ইয়ার বুক পড়তে। সব চাইতে কম পড়ে সব চাইতে বেশি জানা যেত। তাছাড়া যখন তখন যাকে যা খুশি জিজ্ঞাসা করে হারিয়ে দিতে পারতাম। দাদার বন্ধুদের নয়, বাবার অফিসের কেউ বাড়ি এলো, আমি তাদের সাধারণ জ্ঞান পরীক্ষা করতাম। কেউ উত্তর দিতে পারতেন, কেউ পারতেন না। কেউ খুশি হতেন, কেউ লজ্জা পেতেন, আবার কেউ কাছে টেনে নিয়ে আদর করতেন। দাদার বন্ধুরা আমার চাইতে বয়সে অনেক বড় হলেও জেনারেল নলেজে কেউই আমার সঙ্গে পেরে উঠত না, শুধু অনিল্লা ছাড়া। অনিলদা আমার চাইতো বেশি জানত। ছুটির দিন দাদার একদল বন্ধু আমাদের বাড়িতে আসতো, সারাদিন থাকতো, পড়াশুনো, খেলাধুলো, গল্পগুজব করত। দিদি মারা যাবার পর দাদা সম্পর্কেও বাবা মার খুব কম দুশ্চিন্তা ছিল না। দাদার স্কুল বাস আসতে একটু দেরি হলে মার চোখে মুখের চেহারা পাল্টে যেত। হে মা, কোথা থেকে কোথায় এসে পড়েছি। ধাবায় গিয়ে চা খাবার কথা মনে হতে কত কথা মনে হলো। দাদার বন্ধুদের সঙ্গে এত মিশেছি যে কোনো ছেলের সঙ্গে মিশতে আমার অসুবিধা বা সংকোচ হতো না। তবে ন্যাকামি বা ভাজলামি কোনো কালেই সহ্য করতে পারতাম না। দাদার এক বন্ধু ছিল সুকুমার দত্ত, মহা বদমাইশ ছিল। সিঁড়িতে বা ছাদে আমাকে একা পেলে জড়িয়ে ধরত। একবার তো যাকে ওই হতছাড়ার কথা ভেবে কি হবে। এক নম্বরের অসভ্য, ফাজিল আর নোংরা। আমি তো সত্যি একদিন ওর মুখে থুতু দিয়েছিলাম। তার লাইব্রেরিতে বসে কি একটা বই পড়ছিলাম, হঠাৎ শিউলি এসে কানে কানে বলল, ধাবায় যাবি? এই এতখানি হেঁটে? চল না, গল্প করতে করতে যাব। চল। যাবার সময় শিউলিকে জিজ্ঞাসা করলাম, অসীম নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে না? ঠিক জানি না, হয়তো অন্য কোথাও আড্ডা দিতে গেছে। ন্যাকামি করিস না, তোকে না বলে কোথায় যাবে রে? শিউলি শুধু হাসলো, কিছু বলল না। আমি আবার প্রশ্ন করলাম, তুই কিন্তু অসীমের সঙ্গে খুব বেশি জড়িয়ে পড়েছিস, পারবি তো শেষ রক্ষা করতে? ও স্বীকার করলো না খুব বেশি কি জড়িয়ে পড়েছে। একটু গল্পগুজব আড্ডা দিলেই কি জড়িয়ে পড়া হয়? শিউলি কিন্তু সত্যি সত্যি ন্যাকামি করে আমাকে ধাবায় নিয়ে গিয়েছিল। অসীম আর সুজিত আগে থেকেই ওখানে ছিল। ওদের দেখে শিউলি ন্যাকামি করে বলল, কি ব্যাপার, তোমরা কোথা থেকে এলে? অসীম তাড়াতাড়ি একটা বানানো জবাব দিল, ইউনিভার্সিটি গিয়েছিলাম, ক্লাসের তো অনেক দেরি, তাই ভাবলাম একটু চা খেয়ে যাই। শিউলি এবার সুজিতের দিকে তাকিয়ে বলল, তোমার কি খবর? তুমি তো কখনো এদিকে পা বাড়াও না। একটু হেসে সুজিত বলল, অসীম ধরে আনলো। শিউলি ন্যাকামি ছেড়ে এবার অভিনয় শুরু করে দিল, হ্যাঁ রে লতা, সুজিতের সঙ্গে আলাপ আছে, তোর কিন্তু খুব অ্যাডমায়ার। কথাটা বলেই ও একবার অসীমের দিকে চাইল। অসীম সঙ্গে সঙ্গে বলল, শুধু অ্যাডমায়ার বলো না, বলো অনেস্ট অ্যাডমায়ার। কথাটা শুনে আমার গা জ্বলে গেল। ন্যাকামি আমি সহ্য করতে পারি না। যেসব ছেলেদের মধ্যে বলিষ্ঠ প্রাণস্পন্দন দেখতে না পাই তাদের আমার অসহ্য মনে হয়। সুকুমার দত্তর মতো ছিঁচকে চোরেদের ঝাঁটা পেটা করেও আমার রাগ যায় না। এই সুজিতকে দেখলে মনে হয় এক নম্বরের ন্যাকা, শয়তান। সিঁড়ির অন্ধকারে
আমাকে একলা পেলে নিশ্চয়ই ওর সব ন্যাকামি উড়ে যাবে। আমি অসীমকে বললাম, তুমি কি ডিসঅনেস্ট অ্যাডমায়ারার? আমি আমি তোমার একজন অনেস্ট ফ্রেন্ড, নাথিং মোর। আর ইউ শিওর? অফকোর্স। অনেস্ট ফ্রেন্ড বলেই কি শিউলিকে পাঠিয়ে আমাকে নিয়ে এসে আমার অ্যাডমায়ারারের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছ? আমার কথায় ওরা তিনজনেই হতবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল আমি ওদের মতো ধাবায় বসে প্রেম করি না বলে আমি বোকা, কিছু বুঝি না। ওরা কিছু বলবার আগে আমি বললাম, অসীম, একটা কথা জেনে রাখো, তোমরা সবাই অ্যান্টনির জন্য চোখের জল ফেলো, আমি কিন্তু ফেলি না। আমি সিজারের অ্যাডমায়ারার। ডু ইউ ফলো? প্রফেসরি ঢঙে জানতে চাইলাম। শিউলি আমাকে অনেক বোঝালো। তোকে ছুঁয়ে বলছি লতা, আমি সত্যি জানতাম না ওরা এখানে আছে। আমি হাসতে হাসতে বললাম, আমি কোনোদিনও বলেছি কারোর সঙ্গে আলাপ করব না? অসীম বলল, যাকে ওসব বাদ দাও, লেটাস হ্যাপটি। বলো ললিতা, কি খাবে? তুমি তো অনেকদিন খাইয়েছ, আজ আমি খাওয়াবো। না না, তা কি হয়? কে বলল তা হয় না? না হবার কোনো কারণ আছে নাকি? না, তা নেই, তবে আমি খাওয়ালাম কফি, ডবল ডিমের অমলেট। যে ছোকরাটা কাবডিশ নিয়ে গেল, আমি তাকেই বললাম, যা দুটো গোল্ড ফ্লেক সিগারেট আন। অসীম বলল, সিগারেট কি হবে? তোমরা খাবে? তুমি কি পাগল হয়েছ? মানে চা কফির পরে পান সিগারেট অফার করা ভদ্রতা, তাই বলে তুমি যাবে? সুজিত পাঠাটা আমার কথায় হাসলো, কি যেন বলতে চাইল কিন্তু সাহসে কুলোল না। আপনি কিছু বলবেন? আমি জিজ্ঞাসা করলাম। ও থতমত খেয়ে বলল, না কিছু না, শুনছি। শুধু শুনলে গল্প করব কেমন করে? শিউলি বলল, এই এসেই যে রণমূর্তি ধারণ করেছিলি, তাতে ওর মতো গুড বয় ঘাবড়ে যাবে না? সুজিত সত্যি ঘাবড়ে গিয়েছিল। শুধু ও কেন, অসীমও তারপর থেকে বদলে গেল। আগে যেমন আমার সামনে শিউলির সঙ্গে চ্যাংড়ামি পাজলামি করত, তা বন্ধ হয়ে গেল। ওই ধাবায় চা খেতে গেল ওরা সংহত ব্যবহার করত আমার সঙ্গে। কো এডুকেশন কলেজ হলেও আমাদের কলেজে অনেক মেয়ে পড়তো না। আমাদের সেকশনে 12 জন মেয়ে ছিলাম, আর ছেলে ছিল 40 জন। সুতরাং মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করবার জন্য ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতা সবসময় ছিল। অধিকাংশ মেয়ে এই প্রতিযোগিতার সুযোগ নিয়ে নিজেদের দর বাড়াতে অথবা প্রাণ খুলে স্ফূর্তি করতে ছাড়ত না। সরোজা বলে একটি মেয়ে আমাদের সঙ্গে পড়তো, বড় বিজনেসম্যানের মেয়ে ছিল। করলবাগ আজমল খা মার্কেটে ওদের বিরাট দোকান ছিল। এখন সে দোকান আরো বড় হয়েছে। আমি আর মা কয়েকবার ওদের দোকানে গিয়েছি। ওর বাবা খুব খাতির যত্ন করেছেন। সরোজার বাবা লেখাপড়া শেখেননি, ছোটবেলা থেকেই ব্যবসা নিয়েই আছেন। তা হোক, শিক্ষিত লোকজনকে উনি অত্যন্ত শ্রদ্ধাভক্তি করেন এবং লেখাপড়ার ব্যাপারে খুব উৎসাহী। সরোজারা 4 বোন, কোনো ভাই ছিল না। সরোজার দিদি পরপর 2বার হায়ার সেকেন্ডারিতে ফেল করবার পরে বিয়ে হয়ে যায়। সরোজার বাবা সেজন্য খুব দুঃখিত। ওর খুব ইচ্ছা ছিল 4টি মেয়েই এমএ পাশ করবে, খুব ভালো শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দেবেন। টাকা পয়সা সম্পত্তি ওদের মধ্যে ভাগ করে দিয়ে ওরা স্বামী স্ত্রী ফিরোজপুরের কাছে নিজেদের গ্রামে চলে যাবেন। সরোজা খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাশ করে আমাদের কলেজে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ত। ফার্স্ট ডিভিশনে পাশ করে অনার্স নিয়ে পড়বার জন্য বাড়িতে ওর দারুণ মর্যাদা ছিল। রোজ 5 টাকা 10 টাকা নিয়ে কলেজে আসত, হই হই করত, খরচও করত।
কয়েক মাসের মধ্যে সরোজা আবিষ্কার করলো অনেক বড় বড় বিজনেসম্যানেদের আদুরে দুলালরাও আমাদের সঙ্গে পড়ে। তারা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে কলেজে আসে। তাদের পার্সে 50-100 টাকা মজুদ থাকে এবং সর্বোপরি সেসব টাকা বান্ধবীদের জন্য ব্যয় করতে পারলে ওরা কৃতার্থ হয়। তারপর সরোজা আর দেরি করেনি, মেতে উঠল সতী সরোরা, বিনোদ খান্না আর চঞ্চল অগ্নিহোত্রীকে নিয়ে। আরো 2-3টে মেয়ে ছিল ওদের দলে। কোনো মতে ক্লাস করে ওরা রিচের পাহাড়ে চলে যেত। গল্প গুজব, হাসি ঠাট্টা, এমনকি নাচ গান পর্যন্ত চলত। যদি কদাচিৎ কখনো সরোজা আমাদের সঙ্গে আড্ডা দিতে আসত, তাহলে আমরা জিজ্ঞাসা করতাম, কিরে স্টুডিও যাবি না, নাকি আজকে শুটিং শেষ? সরোজা আরও এগিয়েছিল। হিস্ট্রি সোসাইটির এক্সকারশনে যাচ্ছে বলে সতীশের সঙ্গে 1 সপ্তাহ উদয়পুরে পিছলো লেকের ধারে কাটিয়ে এসেছিল। এসব আমি জানতাম। এই ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়ার হস্টেলে ছেলে মেয়েদের একটা নিজস্ব জগৎ আছে। 4:30-5টার মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া একেবারে ফাঁকা হয়ে যায়। তাছাড়া ওই এরিয়ায় লোকজনের বাস নেই বললেই চলে। আলিপুর রোড বা 2-1টা রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও বিশেষ যায় না। হোস্টেলের একদল ছেলে মেয়ে এই সময় অভিসারে বেরোয়। এমন ছেলে মেয়েও আছে যারা লোকাল গার্ডিয়ানের সই নকল করে উইকেন্ডে দিল্লির বাইরে চলে যায়। আমি কিন্তু ছেলেদের উপভোগের তাগিদ সত্যি অনুভব করতাম না। মেলামেশা গল্পগুজব করতে আমার ভালোই লাগতো, কিন্তু জনশূন্য রিজের ধারে বসে সস্তা নায়ক নায়িকার মতো প্রেমের অভিনয় করতে আমার প্রবৃত্তি হতো না। কিছু মেয়ে ছেলেদের মোটরসাইকেলে নিয়মিত কলেজে আসা যাওয়া করত, অফ পিরিয়ডে কোথাও ঘুরতেও যেত। আমি কিন্তু কোনোদিন কারুর কাছে লিভ নিতাম না, শুধু একদিন ছাড়া। অনার্স ক্লাসের পর নোটস খাতা নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। দৌড়ে বাস স্টপে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু বাস পেলাম না। 2টো বাস চলে গেল, কিন্তু থামলো না। ওই রাস্তায় স্কুটার রিক্সাও আসে না। বারবার হাতের ঘড়ি দেখছি। বাবা ট্যুরে যাবেন, যাবার আগে দেখা না হলে খুব দুঃখ পাবেন, অথচ আমার কোনো উপায় নেই। হঠাৎ কোথা থেকে আমাদের কলেজের দিলীপ শ্রীবাস্তব মোটরসাইকেল নিয়ে আমার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, বাস পাচ্ছ না? না। আমি পৌঁছে দেব? আমি কিছুতেই না বলতে পারলাম না। কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা আবার কি? অনিচ্ছা সত্ত্বেও ওর মোটরসাইকেলের পিছনে চড়লাম। অত্যন্ত লজ্জায় দ্বিধায় হাত দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। স্কুটারের পিছনে বসার সিটটা আলাদা, মাঝখানে একটা হাতলও আছে। পিছনে বসলে সেটাই ধরতে হয়। চালকের হৃদয়ের আশপাশে হাত দিয়ে বসবার দরকার হয় না, কিন্তু মোটরসাইকেলে দুজনে বসবার একটাই লম্বা সিট, হাতলও নেই। যারা মোটরসাইকেল ডিজাইন করেছেন তারা বোধহয় এককালে দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাসের নায়ক ছিলেন। বিপদ কিন্তু এখানেই শেষ নয়। কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো এত জোরে মোটরসাইকেল চালায় যে পিছনে বসলে বোম্বে ডাইংয়ের বিজ্ঞাপনের মডেলদের মতো। না লুটিয়ে পড়ে উপায় নেই। এর উপর আরো বিপদ আছে। কলকাতার মতো দিল্লি ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কলেজগুলো সমতল ভূমিতে নয়, সারাটা অঞ্চলে চড়াই উতরাইতে ভরা। অনেকগুলো পাহাড়ে ওঠানামা করতেই হয়। সুতরাং বোম্বে ডাইংয়ের মডেলগুলোর চাইতেও ঘনিষ্ঠ হতে হয়, না হয়ে উপায়ও নেই। আমিও হয়েছিলাম। সেই প্রথম আর সেই শেষ। চুরি করে ছ্যাঁচড়ামি করে মেয়েদের সান্নিধ্য উপভোগ করবার জন্য ছেলেদের ব্যগ্রতা দেখলে আমার ঘেন্না হওয়া তো দূরের কথা। তবে শঙ্কর সত্যি ব্যতিক্রম ছিল। অ্যান্টনির মতো তরোয়াল হাতে নিয়ে চোখের জল ফেলে নায়িকার ভালোবাসা পাবার চেষ্টা করতো না সে। সিজারের মতো
বলিষ্ঠভাবে এগিয়ে আসছ, এসেও ছিল। অমন সহজ সরল অথচ বলিষ্ঠভাবে যে এগিয়ে আসতে পারে, দাবি জানাতে পারে, তাকে শূন্য হাতে ফিরিয়ে দেবার সাধ্য কোনো মেয়েরই নেই, আমারও হয়নি। বেশ কয়েক বছর আগেকার কথা। আমি তখন স্কুলে পড়ি, বোধহয় ক্লাস 10-এ। বাবা অফিস থেকে বাড়িতে এসে মাকে বললেন, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আজ সাধনবাবুর বাড়িতে খেতে যেতে হবে। সাধনবাবু মানে মিনতিদের বাড়ি? হ্যাঁ। ওরা সিকিন্দ্রাবাদ থেকে কবে এলো আবার? সাধনবাবু দিল্লি এসেছেন, তা তুমি জানো না? না তো, বোধহয় 6 মাস হয়ে গেল। তুমি তো আমায় বলনি। তাহলে ভুলে গেছি। আজ কি জন্য খেতে বলেছেন? কোনো কারণ নেই, এমনি অনেককাল দেখাশোনা হয় না, তাই। মিনতি কোথায় কোয়ার্টার পেয়েছে? মতিবাগে। এত দূরে? এত দূরে কোয়ার্টার পেল? মার আক্ষেপের কারণ ছিল। মার মতন মিনতি মাসিও এলাহাবাদের মেয়ে, সিভিল লাইন্সের একই স্কুলে পড়াশুনো, এক ক্লাস উপরে নিচে পড়লেও দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। তারপর বিয়ের পর দিল্লিতে হঠাৎ দুজনের দেখা। শুনেছি দিদি মারা যাবার সময় ওরা যা করেছিলেন তা নাকি সারা জীবনেও ভোলা যায় না। সেসব দিনের কথা মার কাছে অনেক শুনেছি। বাবা অফিসে গেলে মা কিছুতেই একলা একলা বাড়িতে থাকতে পারতেন না, ভয়ে চিৎকার করে উঠতেন, কোনো কোনো দিন অজ্ঞান হয়ে যেতেন। 2-4 দিন এইভাবে কাটবার পর মেসোমশাই রোজ অফিস যাবার সময় মিনতি মাসিকে আমাদের বাড়িতে রেখে যেতেন। বাবা অফিস থেকে ফিরলে মিনতি মাসি ফিরে যেতেন। মাসের পর মাস এইভাবে কেটেছে। মিনতি মাসিদের সম্পর্কে আরো অনেক কথা শুনেছি, এলাহাবাদের কথা, দিল্লির কথা। মিনতির মা কি ভালো গান গাইতেন। আমি একটু অবাক হয়েই বলতাম, তাই নাকি? হ্যাঁ, কংগ্রেসের বড় মিটিংয়ে উনি বন্দে মাতরম গাইতেন। ও মা, উনি কি পলিটিক্স করতেন? মিনতির বাবা আমাদের সিটি কংগ্রেসের পান্ডা ছিলেন। কিন্তু সিটি কংগ্রেসের মানে? মানে এলাহাবাদ সিটি কংগ্রেস কমিটির। আমি ঠাট্টা করে জিজ্ঞাসা করতাম, তোমাদের এলাহাবাদ বুঝি সিটি? মা একটু রেগেই জবাব দিতেন, তবে কি গ্রাম? আমি সঙ্গে সঙ্গে জেনারেল নলেজের পাণ্ডিত্য দেখিয়ে বলতাম, কলকাতা, দিল্লি, বোম্বে আর মাদ্রাজ হচ্ছে ভারতবর্ষের 4টি সিটি। বাবা সঙ্গে সঙ্গে টিপ্পনি কাটতেন, তোমার মা যখন এলাহাবাদে জন্মেছেন তখন তো এলাহাবাদকে সিটি বলতেই হবে। মা পাল্টা জবাব দিতেন, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। একটু থেমে মা আবার বলতেন, ভুলে যেও না যে প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করে ধন্য হচ্ছ, তিনি আমাদের এলাহাবাদেরই মানুষ। বাবা বই পড়তে পড়তে স্বগতোক্তি করতেন, শুধু কি অফিসে, বাড়িতে এসেও তো ওই একই প্রধানমন্ত্রীর আন্ডারে থাকি। মা এলাহাবাদের মেয়ে বলে খুব গর্ব ছিল। খবরের কাগজে এলাহাবাদের খবর বেরুলেই মা সবচাইতে আগে পড়তেন। খবরটা খবরের মতন হলে মা বাবাকে শুনিয়ে শুনিয়ে আমাদের বলতেন, দেখ দেখ, পড়ে দেখ, ভুলে যাস না, এলাহাবাদ তোদের বর্ধমান না। কোনোদিন লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো বা টোকিওর কোনো খবরের পাশে এলাহাবাদের খবর চাপা হলে বাবা বলতেন, তোর মাকে আজ আর কিছু বলা যাবে না, লন্ডনের পাশে এলাহাবাদ এসে গেছে। মা রান্নাঘর থেকে জবাব দিতেন, তোমাদের বর্ধমানের পেট মোটা মহারাজের খবর ছাপা হয়নি? কি সর্বনাশ, আজ তো কেউ খবরের কাগজই পড়বে না। তর্ক একটু বেশি জমে উঠলে মা বলতেন, মিনতিকে জিজ্ঞাসা করো, আমরা স্কুলে যাতায়াতের পথে কতবার গান্ধীজি, পণ্ডিতজি, নেতাজি, সীমান্ত গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, আরো কত নেতাকে দেখতাম। আর তোমরা
বর্ধমানের এমএলএ কে দেখেই ভিড় করতে, তাই না? প্রসঙ্গটা একটু মোড় ঘুরলেই মিনতি মাসির কথা এসে পড়ত। মার কাছে মার ছোটবেলার গল্প শুনতে আমার খুব ভালো লাগতো। মিনতি মাসির কথা এত শুনলেও ওকে আমি দেখেছি বলে মনে পড়ে না। আমি যখন খুব ছোট তখন মেসমশাই নীলি থেকে বদলি হয়ে যান। বোধহয় 2-3 জায়গায় থাকবার পর নীলিতে এসেছেন। এতদিন পরে মিনতি মাসির সঙ্গে আবার দেখা হবে ভেবে মা বেশ উত্তেজিত হয়ে উঠলেন। বাবাকে চা দিতে গিয়ে মা বললেন, তুমি আবার এখন একটা নতুন উপন্যাস পড়া শুরু করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এখন তো মোটে 5:30। 6টার মধ্যেই রাতে নেমন্তন্ন খেতে যাবে? 6টার সময় কেন যাব, তবে 6:30টায় রওনা হলে 7টা নাগাদ পৌঁছবো। তা না হলে একটু গল্প গুজব করতে পাবো না। 6:30টায় নয়, 7টা নাগাদ আমরা বেরুলাম। ও বাড়িতে পৌঁছে মার কি উল্লাস! বাপ রে বাপ, আমি তো অবাক। মনে হলো মার মিনতি মাসি যেন স্কুলের ছাত্রী হয়ে গেছে আবার। সেদিন শঙ্করকে দেখলাম, মনে হলো এর আগে দেখিনি। সুন্দর নাজুক ধরনের ছেলে, চোখে চশমা। বাবা মাকে প্রণাম করে আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি নিশ্চয়ই ললিতা? হ্যাঁ, আমি শঙ্কর। বুঝেছি। কি করে বুঝলে? মার কাছে বাড়ির কথা এত শুনেছি যে কোনো কিছুই জানতে বাকি নেই। ও হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, বাহ, মাসি বুঝি আমাদের বাড়ির খুব গল্প করে? যখন তখন, একটু সুযোগ পেলেই হলো। আচ্ছা। হ্যাঁ, এলাহাবাদের কথা উঠলে মাসির কথা উঠবে, আর মাসির কথা উঠলে ছোটবেলাকার হাজার হাজার কাহিনী আমার মা গড় গড় করে বলে যাবে। আমরাও এলাহাবাদের গল্প শুনে শুনে প্রায় পাগল হবার উপক্রম। সামনে ড্রয়িং রুমে বসে বাবা মা মাসি মেশোর সঙ্গে গল্প করছিলেন। শঙ্কর আমাকে নিয়ে পড়ার ঘরে গেল। বেশ কবছর আগেকার কথা, এখন সবকিছু মনে নেই। শুধু মনে আছে দুজনে খুব গল্প করেছিলাম। বেশ লেগেছিল, বেশ সহজ সরল স্বাভাবিক, কোনো দ্বিধা জড়তা ছিল না ওর কথাবার্তা হাসি গল্পে। সবচাইতে ভালো লেগেছিল ওর প্রাণ খোলা হাসি। মাঝে মাঝে মিনতি মাসির সঙ্গে ও আমাদের বাড়িতে আসত, আমিও মার সঙ্গে গেছি। দুজনে হেসেছি, গল্প করেছি, কখনো কখনো ব্যাডমিন্টন খেলেছি ওদের লনে। হঠাৎ কোথা দিয়ে যেন হাওয়ায় উড়ে গেল একটা বছর। শঙ্কর হায়ার সেকেন্ডারি পাশ করে ওর কাকার কাছে চলে গেল। চলে যাবার আগে আমাদের বাড়িতে এসেছিল। বলেছিলাম, মাঝে মাঝে চিঠি দিও। আগে তুমি দিও। না, আগে তুমি দিও। না না, তুমি আগে দেবে। কিছুক্ষণ অনুরোধ আর পাল্টা অনুরোধ চলবার পর হঠাৎ ও বলল, ঠিক আছে, টস হোক, যে হেরে যাবে সে আগে চিঠি লিখবে। সঙ্গে সঙ্গে টস হলো, ও হেরে গেল। হাসি মুখে হার স্বীকার করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আগে চিঠি দেব, কিন্তু সঙ্গে সঙ্গে জবাব না পেলে আর কোনোদিন লিখব না। আগে চিঠি তো পাই, তারপর তো জবাব। শঙ্কর চিঠি লিখেছিল ঠিকই, তবে কয়েক মাস পরে। আমিও জবাব দিয়েছিলাম। বেশি কিছু লিখিনি, ছোট চিঠি লিখেছিলাম। বেশি নয়, বছরে 2-1টা চিঠি পেতাম, লিখতামও। মনে আছে স্কুল ছেড়ে কলেজে ভর্তি হবার পর ও লিখেছিল, এখন তো আর স্কার্ট ব্লাউজ পরছো না, নিশ্চয়ই শাড়ি পরে কলেজে যাচ্ছ, দেখতেও নিশ্চয়ই আরো বড় হয়েছ, আরো সুন্দর হয়েছ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রোমিও জুলিয়েটের রাজত্ব চলে বলে শুনেছি। চারিদিকে মৌমাছির গুঞ্জনে তোমার দিনগুলো নিশ্চয়ই ভালো কাটছে। আমি লিখেছিলাম, যে কারণে তুমি আমাকে গৌরবান্বিতা করতে চেয়েছ
সেই গৌরবের মহিমার স্বাদ আমি এখনো উপভোগ করিনি, করবার ইচ্ছাও নেই, বোধহয় প্রয়োজনও হবে না। শরতের মেঘের মতন দিনগুলো আপন গতিতে ভেসে গেল। আমার কলেজ জীবনের 2 বছর ফুরিয়ে গেল। এই 2 বছরে কত বন্ধুর কত ঘটনা ঘটল, নীরব দর্শকের মতন দেখলাম, কিন্তু আমার জীবনে কোনো ঘটনা ঘটল না। 3rd ইয়ারের ক্লাস শুরু হবার কিছুদিন পরের ঘটনা। বাড়ি ফিরবো বলে মাসের জন্য হিন্দু কলেজের সামনে অপেক্ষা করছি। হঠাৎ কে যেন এসে পিছন দিক থেকে আমার 2 চোখ চেপে ধরতেই, কে কে আমি ভয়ে প্রায় চিৎকার করে উঠলাম। হাত 2 সরিয়ে আমার মুখের সামনে মুখ এনে বলল, আমি শঙ্কর। তুমি? আপনারা শুনলেন নিমাই ভট্টাচার্যের উপন্যাস ডার্লিং এর 2য় পর্ব। ললিতার সঙ্গে শঙ্করের রোমান্টিক পর্ব সবে শুরু হলো। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন, সাথে থাকুন, এবং অবশ্যই আপনারা যারা শুনছেন তারা কমেন্ট করে আমাকে জানান নিমাই ভট্টাচার্যের এই উপন্যাসটি আপনাদের কেমন লাগছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র।